যে পুলিশের কার্যক্রম একেবারেই আমাদের পছন্দ হচ্ছে না। তারা কিন্তু আইনের রক্ষক হয়েও কিন্তু আইনটাকে কিন্তু রাত্রে হলে পুলিশকে খুঁজে পাওয়া যায় না। আপনি পুলিশকে রাত্রে ডাক দিবেন, দেখবেন রাত্রে ভয়তে ঘর থেকে বের হয় না। দেশের পরিস্থিতি কিন্তু এরকম। কিন্তু দীর্ঘ 10 মাস পরে এসে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা এখন পর্যন্ত তারা জনগণের সামনে আস্থাভাজন হতে পারছে না একটি নির্বাচনকে সামনে নিয়ে আসার জন্য। আপনি দেখেন যে দীর্ঘ 9 মাস পূর্বে, 9 মাস তো হয়ে গেল, 10 মাস পূর্বে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পরে তার ঐতিহাসিক যে প্রাপ্তি সেটা ঘটার পরে তিনি দেশ ছেড়ে যখন পালিয়ে গেলেন, তারপরে এই পুলিশ এর নিষ্ক্রিয়তা, এটা নিয়ে যেহেতু রতন ভাই কথা বলছিল যে পুলিশের নিষ্ক্রিয়তা, এটার জন্য সর্বাত্মক দায়ী হচ্ছে ফ্যাসিস্টের প্রধান স্বৈরাচার ওই শেখ হাসিনা। শেখ হাসিনা দীর্ঘদিন এই দেশটাকে গায়ের জোরে শাসন করতে গিয়ে এবং দেশটার স্বার্থকে বিকিয়ে দিতে গিয়ে এই দেশটাকে এমনই একটি জায়গার মধ্যে নিয়ে গিয়েছিল যেখানে পরতে পরতে দলীয়করণ করে, বিশেষ করে পুলিশ বাহিনীর মধ্যে পুলিশদেরকে অনৈতিক সুবিধা দিয়ে পুলিশের কাছ থেকে সাহায্য নিয়ে তারপরে তিনি ক্ষমতায় ছিলেন। এই পুলিশ বাহিনী এই দেশে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এবং নিজেদেরকে আরও বেপরোয়াভাবে উপস্থাপন করতে গিয়ে বিরোধী পক্ষের উপরে এতটাই জুলুম নির্যাতন নিজেদের থেকে করেছে, যেখানে তারা আইনের রক্ষক হয়ে তারা কিন্তু আইনটাকে কিন্তু তারা ভঙ্গ করেছে, বারবার করেছে। আপনি দেখেন যে 28শে অক্টোবরের একটি ঘটনা, যেখানে প্রধান বিরোধী দল বিএনপি এই পল্টনে একটি বড় জনসভা ডেকেছিল। সেদিন একটি পুলিশ মার্ডারকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল এবং শীর্ষ যত নেতৃবৃন্দ ছিল সবাইকে একই মামলায় ফাঁসিয়ে তারপরে জেলে পোরা হয়েছিল। জেলে পুরে তারপরে কি করেছে, তারপরে নির্বাচন সম্পন্ন করেছিল, একটি প্রহসনের নির্বাচন। তাহলে সেটা কি বলা যায়? তাহলে এই পুলিশ বাহিনী এই সহযোগিতা করেছিল, সর্বোচ্চ সহযোগিতা করেছিল এই ফ্যাসিস্ট হাসিনাকে। তো মানুষ দিনের পর দিন, বছরের পর বছর বিরোধী পক্ষ যখন নির্যাতনের শিকার হয়েছে, 16 বছর পরে এসে মানুষ যখন তাদের এই নিঃশ্বাস নেওয়ার মতো একটু প্রকৃত অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন যখন তারা পেয়েছে, হাসিনার পলায়নের পরে এই দেশ যখন তারা আন্দোলনের মধ্যে দিয়ে, একটি বিপ্লবের মধ্যে দিয়ে বলি আর আন্দোলনের সফলতার মধ্যে দিয়ে বলি, যখন হাসিনা মুক্ত হয়েছে, তখন তারা আসলে একটি তারা এই দেশের দীর্ঘদিন শিকলে আটকা থাকা শিকল থেকে মুক্ত হওয়ার পরে তারা একটু ব্যতিক্রম আচরণ করেছে, যে আচরণটা আসলে আমাদেরকে শিখিয়েছে গত 16 বছর এই শেখ হাসিনা। এখান থেকে বের হয়ে আসতে হলে, প্রকৃত শিক্ষিত হতে হলে আমাদেরকে হাসিনা অনেক বছর পিছিয়ে দিয়ে গেছে। আজকে দেখেন যে পুলিশের কার্যক্রম একেবারেই আমাদের পছন্দ হচ্ছে না। তারা কিন্তু আইনের রক্ষক হয়েও কিন্তু আইনটাকে কিন্তু রাত্রে হলে পুলিশকে খুঁজে পাওয়া যায় না। আপনি পুলিশকে রাত্রে ডাক দিবেন, দেখবেন রাত্রে ভয়তে ঘর থেকে বের হয় না। দেশের পরিস্থিতি কিন্তু এরকম। কিন্তু দীর্ঘ 10 মাস পরে এসে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা এখন পর্যন্ত তারা জনগণের সামনে আস্থাভাজন হতে পারছে না একটি নির্বাচনকে সামনে নিয়ে আসার জন্য। নির্বাচন এই বলে আমরা দিব, এই বলে আমরা অমুক দিন। কিন্তু ওই জায়গাতে একটু থাকে যে নির্বাচন এখন বলতে পুলিশ, আপনি বলছেন যে পুলিশের এই মুহূর্তে সক্ষমতা একেবারেই নাই, গ্রহণযোগ্যতাও নেই। নিশ্চয়ই অসক্ষমতা নাই, বিধায় তো আজকে তারা ঘরে বসে। সেইটা কি মানে এই মব জাস্টিস বলেন বা এটাকে কন্ট্রোল করা, দলগত কন্ট্রোল করা এবং সাথে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য পুলিশকে আগে সংস্কার করা জরুরি কিনা, বা পুলিশের বিশ্বাস স্থাপনা ফিরিয়ে আনা জরুরি কিনা? এখন পুলিশের আপনাদের পক্ষ থেকে ওই ধরনের দাবি তো আমরা খুব একটা দেখছি না। আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দাবি তো, মূল দাবিটাই তো যে এখন একটা নির্বাচন দিলে নির্বাচনটা করবে কে? পুলিশ তো একা নির্বাচন করবে না। এদেশে অনেকেই কিন্তু এগিয়ে এসেছে মাঠে, কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সেনাবাহিনীও কিন্তু মাঠে আছে, তারাও কিন্তু সহযোগিতার কথা বলছে, পুলিশ মাঠে আছে। তারপরে সর্বোপরি এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, 10 মাসে তারা কিন্তু যে সংস্কারটা তারা করতে পারে নাই, কেন করতে পারে নাই? আই থিঙ্ক দে হ্যাভ ব্যাড ইন্টেনশন দিস ইন্টারিম গভর্নমেন্টের। কারণ আদারওয়াইজ এই 10 মাসে তারা কিন্তু প্রকৃত সংস্কারের জায়গায় কিন্তু তারা যেতেই পারে নাই। পুলিশকে অবশ্যই পুলিশকে একদম ঢালাওভাবে পুলিশের ভিতর থেকে ওই গ্রুপটাকে বের করে দিয়ে নতুনভাবে এটাকে গড়া দরকার ছিল।
সেটা করতে পারে নাই বিধায় কিন্তু সেদিকে নজর দিতে পারে নাই, কিন্তু এখন একটা এলোমেলো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন বিএনপি চাচ্ছে যে নির্বাচন হলে দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদেরই হোক একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। সেই গণতান্ত্রিক সরকার এই দেশের পুলিশকে নতুন করে সাজানো লাগে, সিভিল প্রশাসনকে সাজানো লাগে, কিংবা অন্য কাউকে সাজানো লাগে, এটা তারা করবে। এটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ না। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একদম অ্যাকুরেট একটা কোনো পলিসি কিন্তু দেশের জনগণের সামনে কিন্তু তারা প্লেস করতে পারছে না। এই জায়গাটা কিন্তু আমিও শঙ্কিত যে আগামী নির্বাচন, এই যে নির্বাচন যে আগামী ফেব্রুয়ারি মার্চে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই নির্বাচনের দিকে কতদূর এই দেশ এবং ইন্টারিম গভর্নমেন্ট যাবে আমি কিন্তু নিজের থেকে শঙ্কিত। কারণ এখন পর্যন্ত সংস্কারের জায়গাটা, মূল সংস্কার, আপনি এক পুলিশ, এই পুলিশের নিষ্ক্রিয়তার কারণে কিন্তু যে পাবলিক যে যেটা শুরু হয়েছে, এখন পাবলিক ওই যে আওয়ামী লীগের কয়েকদিন আগে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন যে নুরুল হুদা, মিস্টার নুরুল হুদা সাহেব, আই হ্যাভ সিন মাই ওন আইজ, দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ইয়াং, হি ওয়াজ ডেপুটি সেক্রেটারি, ডেপুটি পুলিশ ডিসি, জেলা প্রশাসক ছিলেন, ডেপুটি কমিশনার ফরিদপুর যে যখন জেলা প্রশাসক ছিলেন, এটা ছিল 90 দশকের ঘটনা, 80-90-তে এরশাদের পতন হওয়ার পরে উনি ফরিদপুরের ডিসি ছিলেন। তৎকালীন যে আমাদের ফরিদপুরের চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব মন্ত্রী ছিলেন, আমরা ছাত্র রাজনীতি করতাম, ওনার সাথে সাথে উনি আসলে যে ওনার কাছে যেতাম, তখন আমি এই মানুষটাকে দেখেছি, এই নুরুল হুদা সাহেবকে, ভেরি গুড, মানে সাচ এ পার্সোনালিটি আই হ্যাভ সিন। অর্থাৎ ওনারা কিন্তু সম্মানের জায়গার থেকে কিন্তু সবসময় দেখেছি যে ডিসি, জেলা প্রশাসক হিসাবে, আজকাল অনেক জেলা প্রশাসকের কান্নাকাটি দেখি ফেসবুকের মধ্যে। আমার কাছে মনে হয় যে নুরুল হুদা সাহেবদের যে আচরণ দেখেছি, সেই জায়গায় কিন্তু এই সমস্ত জেলা প্রশাসকরা কিন্তু এমন জায়গায় নিয়ে এসেছে আজকে যে এই প্রশাসনকে, যেখান থেকে একটা বালখিল্যতার মধ্যে দিয়ে এই দেশ কীভাবে পরিচালিত হচ্ছে আমি জানি না। বাট নুরুল হুদা সাহেবের মতো মানুষ জেলা প্রশাসকের থেকে তারপরে উনি সচিব হয়েছিলেন, সচিবের থেকে তারপরে হয়েছে নির্বাচন কমিশনার। কিন্তু আমার সেদিন কষ্ট লেগেছিল যেদিন নির্বাচন কমিশনার হিসেবে 2018 সালের নির্বাচনে, যেখানে 15 দিন 1 মাস আগের থেকে এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী পক্ষকে ঘর থেকে জুলুম করে, নির্যাতন করে, তাদেরকে ঘর থেকে বের করে এলাকা ছাড়া করে দিয়ে তারপরে রাতের একটি ভোট নির্বাচন করলো, নির্বাচনের নামে প্রহসন করলো। পরের দিন সকালবেলায় এই ভদ্রলোক, এই নুরুল হুদা সাহেব সকালবেলায় টেলিভিশনের সামনে এসে বলে যে নির্বাচনে তো আমি তো কোনো খারাপ কিছু দেখছি না। সেদিন আমার মনে হয়েছিল যে এই মানুষটা কেন এই কথাটা বললো। কিন্তু রিঙ্কু ভাই, দলগতভাবে বিএনপি কিন্তু এটার সমালোচনাও করছে এবং এটার বিরুদ্ধে তারা সব ধরনের অ্যাকশন নিচ্ছে। না, সমালোচনাটা কোথায় করছে, তার গায়ে কেন হাত দেওয়া হইলো? হ্যাঁ, এটা তো খুব অন্যায় হয়েছে, কিন্তু উনি যে অন্যায়টা করেছিল, আমি বলছি বিএনপির নেতাকর্মীর নাম যখন এই মব জাস্টিসের সঙ্গে আসে, হ্যাঁ, সেটি কি দল হিসেবে বিএনপিকে, এখানে আপনি বিএনপিকে আপনি শুনেন, এই যে এখানে একটা মিডিয়া ট্রায়ালের একটা বিষয় আমরা বলছি, আপনি দেখেন যে বিরোধী পক্ষকেই তো নির্যাতন করেছে এই আওয়ামী লীগ, বিগত সরকার, অবৈধ সরকার, হাসিনা রেজিম, কিন্তু অত্যাচারটা মূলত কিন্তু করেছে এই বিএনপি, অর্থাৎ বিরোধী মতের মধ্যে 90% ছিল বিএনপির ভূমিকা, আর বাদ বাকি অন্য রাজনৈতিক সংগঠন। এবং এই বিএনপিকে যে পরিমাণে নির্যাতন করেছে, আজকে সেই বিএনপি, আমি যেমন আমার ভাই হারিয়েছি, এরকম অনেকের ভাই হারিয়েছে, নিজের পা হারিয়েছে, নিজের। আপনি কি বলছেন এই মব জাস্টিস যেটা হচ্ছে সেটা হলো আগের নির্যাতনের বহিঃপ্রকাশ বলতে এই যে আপনার নিষ্ক্রিয়তা, পুলিশের নিষ্ক্রিয়তা, কিংবা এতদিন এই সমস্ত ক্রিমিনালদের কেন, যারা অন্যায় করেছে, পিছনে হাসিনাকে, ফ্যাসিস্টকে যারা ক্ষমতায় থাকার জন্য যারা সহযোগিতা করেছে, অন্যায় করেছে জাতির সাথে, দেশের সাথে, তাদেরকে কেন এতদিনে অ্যারেস্ট করে গ্রেপ্তার করা হলো না? আমি শেষ করি, এই গ্রেপ্তারের জায়গাটা কেন আজকে পাবলিকের হাতে নিতে হচ্ছে? আপনি এখন পাবলিকে ধরলেই তাকে বলেন যে বিএনপি। আরে বিএনপি তো এদেশের মাছ পিপল তো বিএনপি করে, আপনি তো সেইটাই হলো সমস্যা, হাসিনারও সমস্যা ছিল সেইটা।